নমস্কার বন্ধুরা, আমি পলাশ আর তোমরা শুনছো সত্যি ভৌতিক কাহিনী। তো এখনো পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না, কারণ আমরা কোনো ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো বেশি সময় না নিয়ে চলো আজকের আমাদের গল্প আধ পোড়া লাশ গল্পটি শুরু করি। বাংলার প্রত্যন্ত গ্রাম শালবনী। গ্রামটা খুব বড় নয়, তবে চারিদিকে ধান ক্ষেত, বাগান আর মাঝে মাঝে ঝোপঝাড়ে ভরা। গ্রামের দক্ষিণ দিকে একটা শ্মশান ঘাট আছে। সেই শ্মশানের পাশ দিয়ে একটা সরু কাঁচা রাস্তা গেছে, যেটা ব্যবহার করে অনেকে শহরে যায়। লোকজন বলে ওই শ্মশানের ধারে নাকি রাতে অদ্ভুত সব কান্নার আওয়াজ শোনা যায়। অনেকের দাবি তারা নাকি সেখানে আতপোড়া একটা লাশকে হেঁটে বেড়াতে দেখেছে। গ্রামের চায়ের দোকানেই শুরু হলো গল্প। বর্ষার বিকেল, আকাশ মেঘে ঢাকা, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। পরাণ মাঝি, কাশেমদা আর কিছু যুবক মিলে আড্ডা দিচ্ছে। কাশেমদা ফিসফিস করে বলল, শুনলি রে, কাল রাতে হরুনাপিত নাকি ওই রাস্তা দিয়ে আসছিল। বলে আতপোড়া লাশ তার সামনে হঠাৎ দাঁড়িয়ে পড়ে। শরীরটা পুরো কালো হয়ে গেছে, কিন্তু মুখে আগুনের মতো লাল আলো জ্বলছিল। সবাই থম মেরে গেল। পরাণ মাঝি হেসে বলল, দূর, এসব ভূতের গল্প লোকে বানায় বলে ভয় দেখানোর জন্য। কিন্তু বুড়ো কৃষ্ণপদদা চুপ করে বসেছিল এতক্ষণ। এবার আস্তে করে বলল, না রে পরাণ, এসব গুজব নয়, আমি নিজের চোখে দেখেছি। অনেক বছর আগে শ্মশানের ধারে একটা ছেলে মারা গেছিল আগুনে পুড়ে। শেষ কৃত্যে তার শরীর পুরোপুরি পড়েনি। সেই থেকেই শ্মশানের মাঝখানে আতপোড়া দেহটা ঘুরে বেড়ায়। বৃষ্টির শব্দের সঙ্গে মিশে সবাই কেমন যেন গা ছমছমে অনুভব করলো। হঠাৎ দোকানের বাতিটা ঝিমঝিম করে নিভে গেল, আর ঠিক তখনই রাস্তার দিক থেকে ভেসে এলো ভয়ঙ্কর একটা গোঙানির আওয়াজ। রাস্তার দিক থেকে যে গোঙানির শব্দটা আসছিল তা ক্রমশ কাছে আসতে লাগলো। চায়ের দোকানে বসা সবাই একে অপরের দিকে তাকালো। বাতিটা আবার জ্বলে উঠলেও কেমন যেন হলুদ আলো ঠিক মতো আলো ছড়াচ্ছে না। পরাণ মাঝি প্রথমে সাহস দেখিয়ে বলল, চল তো দেখে আসি। কিন্তু ওর কণ্ঠে কাঁপন ছিল। কামিজদা বলল, এই বৃষ্টির রাতে কে আবার রাস্তা দিয়ে হাঁটছে রে? মনে হচ্ছে গলা যেন সিরে আসছে কারো। সবাই একসঙ্গে উঠে দাঁড়ালো। বাইরে বেরিয়ে দেখে রাস্তার দিকে কাদা জমে আছে। সেই কাদা ভিজে নরম হয়ে গেছে। ঠিক তখনই শ্মশান ঘাটের দিক থেকে ম্লান আলো ভেসে আসে। দেখা গেল যেন আগুন জ্বলছে। কৃষ্ণপদদা ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বলল, বলেছিলাম না রে, ওই আগুনটাই ওই ছেলে এখনো ঘুরে বেড়ায়। মুহূর্তের মধ্যেই হঠাৎ দেখা গেল একটা কালো আতপোড়া দেহ রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। শরীরটা কুঁচকানো, গায়ে পুড়ে যাওয়া চামড়ার দাগ, আর চোখ দুটো যেন লাল আগুনের মতো জ্বলছে। পরাণ মাঝি নিজের চোখে দেখে আঁতকে উঠল। তার বুক ধরপড় করতে লাগলো। কিন্তু হঠাৎ সেই লাশটা মুখ খুলে গোঙানি দিল, আমার দেহটা পুরো পোড়া। শব্দটা এতটাই ভয়ঙ্কর ছিল যে সবার বুক কেঁপে উঠল। কামিজদা আর সহ্য করতে না পেরে চিৎকার করে হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। পরাণ মাঝি যেন হিপনোটাইজ হয়ে তাকিয়েছিল আতপোড়া দেহটার দিকে। আর তখনই লাশটা আস্তে আস্তে হাত বাড়িয়ে তার
দিকে এগোতে লাগলো। পরাণ মাঝির বুক ধুক ধুক করছে, আর আতপোড়া লাশটা তার দিকে হাত বাড়িয়ে এগোতে লাগলো। সেই হাতটা যেন কয়লার মতো কালো, আর আঙুলের ডগা থেকে ধোঁয়া বেরোচ্ছে। পরাণ দৌড়াতে চাইল, কিন্তু পা যেন মাটিতে আটকে গেছে। সে শুধু চিৎকার করে উঠল, বাঁচাও! ঠিক তখনই বাজ পড়ল, আর সেই আলো মিলিয়ে যেতেই দেখা গেল সামনে কেউ নেই। রাস্তা ফাঁকা, শুধু বৃষ্টি ভেজা কাদার মধ্যে একটা আতপোড়া হাতের ছাপ যেন স্পষ্ট হয়ে আছে। সবাই ভয়ে কাঁপতে কাঁপতে দোকানে ফিরে এলো। কামিজদা হাঁপাতে হাঁপাতে বলল, আমি তোকে বলি পরাণ, আর ওই রাস্তা দিয়ে তুই যাস না। ওই আতপোড়া লাশ তোরে কিছু করতে চাইছে। কিন্তু কৃষ্ণপদদা চুপ করে বসেছিল। অনেকক্ষণ পর সে বলল, তোরা জানিস না ওই লাশটার কাহিনী? বছর 10 আগে রমালাল নামের এক ছোকরা আগুনে পুড়ে মারা গেছিল। ঝগড়াঝাটি করে ওকে কেউ একা রেখে আগুন ধরিয়ে দেয়। শেষকৃত্যও ঠিক মতো হয়নি, তার শরীর পুরোপুরি পড়েনি। তখন থেকেই তার অস্থির আত্মা ঘুরে বেড়ায়, খুঁজে বেড়ায় কে তাকে মুক্তি দেবে। সবাই হতবাক। পরাণ মাঝি আস্তে আস্তে বলল, তাহলে সে আমার কাছে কি চাইছিল? কৃষ্ণপদদা উত্তর দিল, সে চাইছে কেউ যেন তার অস্থি ঠিক মতো দাহ করে মুক্তি দেয়। কিন্তু সাবধান, ওর ছায়ার কাছে গেলে সহজে ছাড়া মিলবে না। বাইরে আবার হাওয়া বয়ে উঠল। শ্মশান দিক থেকে হঠাৎ আবার ভেসে এলো সেই গোঙানির শব্দ, আমার দেহটা পুরো পোড়া। সবাই আতকে একে অপরের দিকে তাকিয়ে রইল। পরাণ মাঝির মনে হলো এইবার হয়তো সেই ভয়ঙ্কর আত্মা তাকে বেছে নিয়েছে। রাত বাড়তে লাগলো। বৃষ্টি থেমে গেলেও আকাশে মেঘ জমে আছে। চারিদিক নিস্তব্ধ, শুধু ব্যাঙ আর ঝিঝি পোকার ডাকের শব্দ শোনা যাচ্ছে। পরাণ মাঝি শুয়ে আছে নিজের খাটে, কিন্তু তার চোখে এক ফোঁটাও ঘুম নেই। বারবার মনে পড়ছে সেই আতপোড়া দেহটার মুখ, লাল জলজলে চোখ, আর কণ্ঠের সেই ভয়ঙ্কর কথা, আমার দেহটা পুরো পোড়া। হঠাৎ খাটের তলায় কেমন যেন শব্দ হলো, কেউ যেন নখ ঘষে মাটির উপর। পরাণ মাঝি ভয়ে কাঁপতে কাঁপতে উঠে বসল। ঝিম মারা আলোয় তাকিয়ে দেখে খাটের তলা থেকে ধোঁয়ার মতো কিছু বেরোচ্ছে। সেই ধোঁয়া ধীরে ধীরে মানুষের আকার নিচ্ছে। পরাণ চিৎকার করে উঠল, কে কে ওখানে? পরেক্ষণেই আতপোড়া লাশটা ঠিক তার সামনে দাঁড়িয়ে। শরীর থেকে পোড়া গন্ধ বেরোচ্ছে। গলাটা আধ ভাঙা, তবুও স্পষ্ট করে বলল, তোকে বলেছি আমার দেহটা পুরো পোড়াতে হবে, নইলে তোকে ছাড়ব না। পরাণ আতঙ্কে দরজা খুলে বাইরে দৌড় দিল, কিন্তু অবাক হয়ে দেখে পুরো গ্রামটা কেমন যেন অচেনা হয়ে গেছে। রাস্তা নেই, গাছগুলো কেমন শুকিয়ে কঙ্কাল হয়ে দাঁড়িয়ে আছে। চারিদিকে শুধু ধোঁয়া আর পোড়া মাটির গন্ধ। সে হাঁপাতে হাঁপাতে বুঝতে পারল সে আর নিজের গ্রামে নেই। তাকে টেনে আনা হয়েছে শ্মশানের ভেতর। চারিদিকে ছড়ানো ছিটানো আতপোড়া কাঠ, আগুনের ছাই, আর একটা অদ্ভুত শুনশান ভয়। আর মাঝখানে দাঁড়িয়ে আছে সেই আতপোড়া লাশ। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে বলল, যা শুরু করেছিল তা শেষ করো, আমাকে মুক্তি দাও। পরাণ মাঝি কাঁপা গলায় বলল, কিন্তু আমি তো কিছুই জানি না, কিভাবে করব? লাশটা এবার চিৎকার করে উঠল,
চারিদিকের গাছপালা কেঁপে উঠল। শ্মশানের আগুন যেন আবার জ্বলে উঠল। পরাণ বুঝে গেল এবার সে চাইলে বা না চাইলে ওই অভিশপ্ত আত্মার খেলা থেকে সে মুক্তি পাবে না। পরাণ মাঝি বুঝতে পারছিল সে আর নিজের ঘরে নেই, অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে একেবারে শ্মশান ঘাটের ভেতর। চারপাশে অদ্ভুত গন্ধ, যেন পচা মাংস আর হাত পোড়া কাঠের গন্ধ মিশে আছে। মাটিতে পড়ে আছে পুরনো অস্থি, ভাঙা হাড়ি, পোড়া কাপড়ের টুকরো। চারিদিক এতটাই নিঃশব্দ যে নিজের হৃৎপিণ্ডের শব্দ পর্যন্ত পরাণে স্পষ্ট শুনতে পাচ্ছিল। তার চোখের সামনে আতপোড়া লাশ দাঁড়িয়ে, আগুনে ঝলসে যাওয়া মুখটা এত ভয়ঙ্কর যে পরাণ চোখ ফিরিয়ে নিতে চাইছিল কিন্তু পারছিল না। লাশটা ফিসফিস করে বলল, তুই আমার মুক্তির পথ, তুই না করলে আমি চিরকাল ঘুরে বেড়াবো। পরাণ হাঁপাতে হাঁপাতে বলল, আমি আমি কিভাবে করব এসব? ঠিক তখনই আশেপাশের পোড়া কাঠগুলো হঠাৎ যেন আগুন ধরে উঠল। মাটির ভেতর থেকে বেরোতে লাগলো গঙ্গানির শব্দ, যেন আরো অগণিত অস্থির আত্মা সেখানে বন্দি। লাশটা গর্জে উঠল, দেখ দেখ, এরা সবাই আটকে আছে। কেউ পূর্ণ দাহ পায়নি, কেউ কাটা পড়েছে, কেউ শ্মশানের মন্ত্র ছাড়া পড়েছে। আমরা সবাই আটকে আছি, কিন্তু তোর উপর ভাগ্যের নির্দেশ পড়েছে, তোকে শেষ করতে হবে। পরাণ ভয়ে পিছিয়ে আসতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেল। হাত ছুঁয়ে গেল শুকনো একটা খুলিতে। খুলিটা যেন জীবন্ত হয়ে তার দিকে তাকিয়ে আছে। তার বুকের ভেতর কাঁপুনি বেড়ে গেল। সে চিৎকার করে উঠল, বাঁচাও, কেউ আছে, বাঁচাও আমাকে। হঠাৎ কানে এলো পরিচিত আওয়াজ। কামিজদার কৃষ্ণপদদা দূর থেকে ডাকছে, পরাণ, কই রে? কোথায় গেলি? পরাণ তাকিয়ে দেখলো শ্মশানের বাইরে দূরে টিমটিমে আলো। মনে হচ্ছে গ্রামের লোকজন তাকে খুঁজতে এসেছে। সে মাটি থেকে উঠে দাঁড়িয়ে দৌড় দিল, কিন্তু যতই দৌড়াচ্ছে ততই আলোটা দূরে সরে যাচ্ছে। শ্মশানের ভেতরেই যেন সে ঘুরপাক খাচ্ছে। আবার পিছন থেকে ভেসে এলো আতপোড়া লাশটার ভয়ঙ্কর আওয়াজ, তুই পালাতে পারবি না, তোর হাতে হবে আমার মুক্তি। পরাণ ধপ করে বসে পড়ল। তার চোখের সামনে চারপাশ অন্ধকারে ঢেকে যেতে লাগলো। শেষবারের মতো সে দেখল আতপোড়া লাশটা তার দিকে এগিয়ে আসছে, আর আগুনের শিখা একে একে জ্বলে উঠছে চারপাশে। পরাণ মাঝির চোখ খুলল ভোরবেলা। মনে হলো সে অনেক গভীর ঘুম থেকে জেগে উঠেছে। প্রথমে ভেবেছিল সবটাই স্বপ্ন ছিল, কিন্তু চারদিক তাকাতেই গা ছমছম করে উঠল। সে শুয়ে আছে নিজের খাটে, কিন্তু তার শরীর কেমন ভারী, হাত পা ব্যথায় জর্জরিত। মাথা তুলতেই দেখে বুকের ডান পাশে আর গলায় পোড়ার মতো লাল দাগ, যেন আগুনে কেউ ছুঁয়ে দিয়েছে। পরাণের ভয়ে গলা শুকিয়ে গেল। সে টলতে টলতে উঠে বাইরে বেরোলো। বাড়ির উঠোনে তখনও কয়েকজন প্রতিবেশী দাঁড়িয়ে, কামিজদা, কৃষ্ণপদদা আর গ্রামের আরো দুজন। তাদের চোখে ভয়ের ছাপ। কামিজদা ফিসফিস করে বলল, দেখলি কৃষ্ণপদ, আমি বলেছিলাম না পরাণকে কাল রাতে ওই আতপোড়া লাশটা টেনে নিয়েছিল, ও একেবারে হারিয়ে গেছিল। কৃষ্ণপদদা গম্ভীর গলায় বলল, আমি খুঁজতে গেছিলাম শ্মশান ঘাটের কাছে, দেখলাম ভিজে কাদায় শুধু পোড়া হাতের ছাপ, আর তাদের সঙ্গে পরাণের পায়ের দাগ। তারপর সব হাওয়ায় মিলিয়ে গেছে। পরাণ কিছু বলতে পারছিল না।
শুধু গলা কাঁপতে কাঁপতে বলল, আমি আমি ওকে দেখেছি, ও আমাকে বলছে দেহটা পুরো পোড়াও। গ্রামের লোকজন আতঙ্কে একে অপরের দিকে তাকালো, কারো মুখে কথা নেই। ঠিক তখনই পাশের ঘরে থাকা পরাণের বউ দৌড়ে বেরিয়ে এলো, চোখে জল, কাঁপা কাঁপা গলায় সে বলল, গত রাত থাইকা পরাণের গা থাইকা পুরো মাংসের গন্ধ বেড়েছে, আমি আর সহ্য করতে পারছি না। সবাই স্তব্ধ হয়ে গেল, কারণ সত্যি পরাণ মাঝির চারপাশে অদ্ভুত একটা গন্ধ ছড়িয়ে আছে, আতপোড়া দেহের মতো। পরাণ নিজের শরীর ছুঁয়ে বুঝল শুধু দাগ নয়, তার ভেতরেও যেন আগুন লেগে আছে। বুকের ভেতর থেকে ধোঁয়ার মতো কষ্ট বেরোচ্ছে। সে হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়ল। আর তখনই শ্মশানের দিক থেকে আবার ভেসে এলো সেই গলা, তুই মুক্তি দিবি, নইলে তোরও শেষ হবে। গ্রামের মানুষ ভয় পেয়ে চারিদিকে দৌড় দিল। কৃষ্ণপদ দাস শুধু দাঁড়িয়ে রইল আর মাটির দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, ও এখন আর একা নেই, ওর ভেতরেও আগুন ঢুকে গেছে। পরাণ মাঝি ধীরে ধীরে অন্যরকম হয়ে উঠছিল। দিনের বেলায় সে আগের মতোই চুপচাপ থাকত, কিন্তু রাতে যেন তার শরীর অন্য কারো হাতে চলে যেত। গ্রামের লোকেরা প্রথমে খেয়াল করল, রাত যত গভীর হয় পরাণ মাঝির ঘর থেকে অদ্ভুত গোঙানির আওয়াজ বেরোতে থাকে। কখনো কেঁদে ওঠার শব্দ, কখনো আবার যেন কেউ দাঁত ঘষে। পরাণের বউ ভয়ে কাঁপতে কাঁপতে কৃষ্ণপদদার কাছে গিয়ে বলল, ওকে আমি চিনতে পারছি না, মাঝরাতে উঠা যায় উঠানে, মাটিতে হাত দিয়ে কিছু খোঁজে, আবার কখনো শ্মশানের দিকেই হাঁটা দেয়। আমি আটকাতে গেলে এত জোরে ধাক্কা দেয় যে আমি পড়ে যাই। কৃষ্ণপদদার মুখ ভারী হয়ে গেল। সে আস্তে বলল, আমি বলেছিলাম ওকে, ওই আতপোড়া দেহটা এখন ওর ভেতরে ঢুকে গেছে, ও মুক্তি না পাইলে পরাণও বাঁচবে না। সেদিন রাতে কয়েকজন যুবক ঠিক করলো ওরা লুকিয়ে পরাণকে নজরে রাখবে। মেঘলা রাত, আকাশে চাঁদ ঢাকা, সবাই নিঃশব্দে দূরে দাঁড়িয়ে রইল। হঠাৎ দেখা গেল পরাণ মাঝি ধীরে ধীরে ঘর থেকে বেরোচ্ছে। তার চোখ দুটো লাল হয়ে জ্বলছে, মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, শরীরের ভেতর থেকে যেন আগুনের গন্ধ ছড়িয়ে পড়ছে। সে খালি পায়ে কাদা মারিয়ে হাঁটতে লাগলো শ্মশানের দিকে। গ্রামের ছেলেরা ভয়ে শিউরে উঠল। ঠিক তখনই পরাণের মুখ দিয়ে বেরোলো সে ভয়ঙ্কর কণ্ঠস্বর, আমাকে পোড়াও, আমার দেহটা পূর্ণ করো। সবাই কেঁপে উঠল, কারণ এটা পরাণের নিজের গলা নয়, একেবারে অন্য কারো ভাঙা জলা গলা। এক যুবক সাহস করে চিৎকার করে উঠল, এ তুই পরাণ না অন্য কেউ? পরাণ মাঝি ঘুরে তাকালো। তার চোখ দুটো যেন আগুনে জ্বলছে। ঠোঁট ফাঁক করে শুধু বলল, আমি আতপোড়া, আমি মুক্তি চাই। মুহূর্তেই ঝড়ো হাওয়ায় সব লণ্ঠন নিভে গেল। চারিদিক অন্ধকার, আর অন্ধকারের ভেতরে সবাই স্পষ্ট দেখতে পেল পরাণ মাঝির পেছনে দাঁড়িয়ে আছে সেই ভয়ঙ্কর আতপোড়া লাশ, একেবারে হুবহু আগের মতো। পরাণ মাঝির পেছনে দাঁড়ানো আতপোড়া লাশটা সবাই স্পষ্ট দেখল। গায়ের চামড়া পোড়া, হাড় বেরিয়ে এসেছে, চোখ দুটোতে আগুনের মতো লাল আলো। গ্রামের যুবকরা আতঙ্কে চুপসে গেল। কেউ চিৎকার করার আগেই লাশটা ধীরে ধীরে মিলিয়ে গেল অন্ধকারে। কিন্তু পরাণ মাঝি তখনও দাঁড়িয়ে আছে, তার ঠোঁট নড়ছে, গলা থেকে বেরোচ্ছে ভাঙা স্বর, আমাকে পুরো পোড়াও। গ্রামের লোকেরা ভয়ে পালিয়ে গেল। কেবল কৃষ্ণপদদা দূর থেকে তাকিয়ে রইল। তার ঠোঁট শুকিয়ে গেছে,
গলা কাঁপছিল। সে নিজেই বিড়বিড় করে বলল, এবার গ্রামে বড় অশুভ নেমে এসেছে। পরদিন সকালে শালবনী গ্রামে একেবারে ভিন্ন পরিবেশ। কেউ চাষের কাজে মাঠে যায়নি, কেউ নদীতে নামেনি। সবার মুখে শুধু একটাই আলোচনা, পরাণ মাঝির ভেতরে ভূত ঢুকে গেছে। বাচ্চারা তার ঘরের সামনে খেলতে গেলেও মায়েরা তাড়িয়ে নিয়ে আসে। মেয়েরা কুয়োতে জল তুলতে গিয়েও পরাণের বাড়ির দিকে তাকায় না। পরাণ মাঝি নিজেই যেন অন্য মানুষ হয়ে গেছে। সে দিনের বেলাতেও চুপচাপ বসে থাকে উঠোনে, চোখ দুটো ফাঁকা, কারো সঙ্গে কথা বলে না। কখনো হঠাৎ নিজের শরীর আঁচড় কাটে, কখনো ভিজে মাটি নিয়ে গন্ধ শোকে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, রাতে গ্রামের লোকেরা শ্মশান ঘাটের দিক থেকে দেখেছে আগুনের শিখা জ্বলছে, অথচ সেখানে কারো দাহ হচ্ছে না। কেউ কেউ দাবি করছে তারা দেখেছে আতপোড়া কয়েকটা দেহ একসঙ্গে হেঁটে বেড়াচ্ছে। কৃষ্ণপদদা পরাণকে দেখতে এলো একদিন। চোখে চোখ পড়তেই পরাণ ফিসফিস করে বলল, ওরা ডাকছে আমাকে, শ্মশান থেকে ডাকছে, আজ রাতে যেতে হবে। কৃষ্ণপদদার বুক কেঁপে উঠল। সে বুঝে গেল শুধু একটা নয়, একাধিক আত্মরা আত্মা এখন শ্মশান ঘাটে ঘুরে বেড়াচ্ছে, আর তারা সবাই পরাণ মাঝির ভেতরে দিয়ে মুক্তি চাইছে। শালবনী গ্রামে তখন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে যেন পুরো গ্রামটা অদ্ভুত নিস্তবতায় ঢেকে যায়। রাতে কেউ ঘর থেকে বেরোয় না, আলোর বাতি নিভিয়ে রাখে। সবাই শুধু কানে কানে বলে, আজ রাতে আবার শ্মশান দিক থেকে আগুন দেখা যাবে। সেই দিন রাতে আকাশে কালো মেঘ, চারপাশে ঝিঝি পোকার ডাক। হঠাৎ শ্মশান দিক থেকে অদ্ভুত আলো বেরোতে লাগলো, যেন একসঙ্গে অনেকগুলো চিতা জ্বলে উঠেছে। গ্রামের কিছু যুবক ভয়ে কাঁপতে কাঁপতে গাছের আড়ালে দাঁড়িয়ে দেখছিল। যা তারা দেখলো তাতে বুকের রক্ত হিম হয়ে গেল তাদের। তারা দেখলো শ্মশান ঘাট থেকে বেরিয়ে আসে একসঙ্গে 4-5টা আতপোড়া দেহ। কেউ হাঁটছে, কেউ খোঁড়াচ্ছে, আবার কারো বুক ফেটে ভেতর থেকে আগুন বেরোচ্ছে, কারো আবার মুখটা একেবারে ছাই হয়ে গেছে। তাদের সবার চোখ আগুনের মতো জ্বলছে, আর তাদের সামনে হাঁটছে পরাণ মাঝি। মুখটা একেবারে ফ্যাকাশে, চোখ দুটো ফাঁকা, যেন ঘুমন্ত মানুষ হাঁটছে। কিন্তু তার মুখ দিয়ে বেরোচ্ছে সেই ভয়ঙ্কর কণ্ঠ, আমাকে পোড়াও, আমাদের দেহটা পূর্ণ করো। গ্রামের ভেতরে ঢুকতেই কুকুরগুলো হাউ হাউ করে চেঁচাতে লাগলো। মুরগির খাঁচার মধ্যে থেকে তারা ডানা ঝাপটাতে লাগলো। মানুষজন ঘরের ভেতর থেকে দরজা আটকে রাখলো, কিন্তু আতপোড়া দেহগুলো গ্রাম ঘুরে বেড়াতে লাগলো। কারো উঠোনে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, আগুন দাও, মুক্তি দাও। কারো জানালার পাশে এসে দাঁড়িয়ে লাল চোখে তাকিয়ে রইল। এক মহিলার চিৎকার শোনা গেল। গ্রামের লোকজন বুঝে গেল ভয়ানক অশুভ ছায়া নেমে এসেছে, আর সবকিছুর কেন্দ্র হলো পরাণ মাঝি। সকালে যখন মানুষজন সাহস করে বাইরে বেরোলো, তখন দেখা গেল শ্মশান ঘাট পর্যন্ত কাদা মাটিতে পোড়া পায়ের দাগ স্পষ্ট। কিন্তু আশ্চর্য হলো, পরাণ মাঝি নিজের ঘরে নেই, সে যেন হাওয়া হয়ে গেছে। কৃষ্ণপদদা কাঁপা গলায় বলল, ও এখন আর গ্রামে নেই, ও ওদের সঙ্গেই চলে গেছে। গ্রামের সবাই আতঙ্কে বোবা হয়ে গেল। পরাণ মাঝি গ্রাম থেকে উধাও হওয়ার পর শালবনের মানুষ আর শান্তিতে ঘুমাতে পারছিল না। প্রতিদিন রাতেই শ্মশান দিক থেকে জলজলে আলো দেখা যেত, আর ভোর হলে গ্রামের এদিক ওদিক অদ্ভুত পোড়া দাগ পাওয়া যেত। একদিন সকালে গ্রামের লোকেরা একত্র হলো পুকুর পাড়ে। কামেশদা, কৃষ্ণপদদা আরও কয়েকজন প্রবীণ মানুষ মিলে ঠিক করলো, বুঝলে কৃষ্ণপদদা, আর সহ্য করা যাচ্ছে না।
আজ রাতেই আমরা শ্মশান ঘাটে যাব, পরাণকে ফিরিয়ে আনতে হবে। রাত নামলো। সাহসী কয়েকজন যুবক বাঁশ হাতে, কারো হাতে লণ্ঠন, কারো হাতে মশাল নিয়ে বেরোলো। মুখে মুখে শুধু একটাই কথা, যাই হোক না কেন পরাণকে একা ফেলে আসা যাবে না। শ্মশানের কাছে পৌঁছাতেই সবার বুক কেঁপে উঠল। চারিদিক ধোঁয়ায় ভরা, পোড়া কাঠের গন্ধে বাতাস ভারী। দূরে দেখা গেল আগুনের শিখা। যুবকেরা আস্তে আস্তে কাছে যেতেই তারা দেখল পরাণ মাঝি দাঁড়িয়ে আছে একেবারে মাঝখানে। তার চারপাশে 5-6টা আধপোড়া দেহ ঘুরে বেড়াচ্ছে। কারো চোখ জ্বলছে, কারো বুক থেকে ধোঁয়া বেরোচ্ছে। পরাণের চোখ একেবারে লাল। সে মাটির দিকে তাকিয়ে বিড়বিড় করে বলছে, আগুন আগুন দাও, ওরা মুক্তি চাইছে। একজন যুবক সাহস করে চিৎকার করে উঠল, পরাণ কাকা, ফিরে আয়, তুই আমাদের মানুষ, ওদের হাতের পুতুল না। পরাণ ধীরে ধীরে মাথা তুলল। তার ঠোঁট নড়ল আর মুখ দিয়ে বেরোলো সেই অমানুষিক কণ্ঠস্বর, আমি আর একা নই, ওরা আমার ভেতরে আছে। আমাকে বাঁচতে হলে ওদের মুক্তি দিতে হবে। হঠাৎই আধপোড়া লাশগুলো একসঙ্গে চিৎকার করে উঠল। শ্মশান কেঁপে উঠল। আকাশে বজ্রপাত হলো। মশালের আগুন হাওয়ায় নিভে গেল। গ্রামের লোকেরা ভয়ে দৌড়াতে চাইল, কিন্তু দেখল চারদিক ঘিরে দাঁড়িয়ে আছে আরো কয়েকটা আধপোড়া দেহ। কেউ বেরোতে পারছে না। কৃষ্ণপদ দা মাটিতে বসে ঠোঁট কামড়ে বলল, আমরা ফাঁদে পড়েছি। আজ রাতে এই শ্মশান থেকে বাঁচা মুশকিল। শ্মশানের ভেতরে আটকে পড়া গ্রামের মানুষদের বুক ধরফর করতে লাগলো। চারিদিক ঘিরে থাকা আধপোড়া লাশগুলো এগিয়ে আসছিল ধীরে ধীরে। মুখে কোনো শব্দ নেই, শুধু আগুনে পোড়া চামড়ার শব্দ খসখস করছে। পরাণ মাঝি দাঁড়িয়েছিল মাঝখানে। তার চোখ যেন আগুনে জ্বলছিল। কেউ চিৎকার করে ডাকলো, পরাণ, আমাদের ফাঁসিয়ে দিয়েছিস। পরাণ হঠাৎ হেসে উঠল, কিন্তু সেটা মানুষের হাসি নয়, একেবারে ভয়ঙ্কর কণ্ঠ। সে বলল, তোমরা পালাতে পারবে না। ওরা তোমাদের চাইছে, ওদের আগুন এখনো শান্ত হয়নি। কৃষ্ণপদ দা সাহস করে মাটিতে পড়ে থাকা একটা শুকনো কাঠ তুলে নিল। লণ্ঠনের আগুন দিয়ে সেটা জ্বালিয়ে হাতে তুলে বলল, তুই মানুষ পরাণ, মনে কর তোর ঘর, তোর নৌকো, তোর বউ আর ছেলে। এই কথা শুনে হঠাৎ পরাণের চোখ কেঁপে উঠল। কয়েক সেকেন্ডের জন্য সে যেন নিজের আসল রূপে ফিরল। সে কাতর গলায় বলল, আমাকে টেনে নিয়ে যাচ্ছে। আমি চাই না তোমাদের ক্ষতি হোক, কিন্তু ওরা আমাকে ছাড়ছে না। ঠিক তখনই আধপোড়া লাশগুলো একসঙ্গে দৌড়ে এলো। কেউ হাত বাড়ালো, কেউ মাটিতে গড়াগড়ি করে গ্রামের লোকেদের পায়ে জড়িয়ে ধরতে চাইল। একটা ভয়ঙ্কর চিৎকার শ্মশানে কেঁপে উঠল। গ্রামের লোকেরা মরিয়া হয়ে আগুনের মশাল দুলিয়ে প্রতিরোধ করতে চাইল। আধপোড়া লাশগুলো আগুনের ধোঁয়ার পিছু হটছিল, কিন্তু সম্পূর্ণ হারাচ্ছিল না। ওদের চোখে একটাই তৃষ্ণা, মুক্তি। হঠাৎ পরাণ নিজের মাথা দুহাতে চেপে ধরে ছটফট করতে লাগলো। তার গলা থেকে একই সঙ্গে বেরোলো বহু মানুষের আর্তনাদ, আগুন দাও, আগুন দাও, আমাদের শেষ করো, আমাদের মুক্তি দাও। এই দৃশ্য দেখে সবাই থমকে গেল। মনে হচ্ছিল আধপোড়া লাশগুলো পরাণের শরীরের ভেতরে ঢুকে আছে, আর ওরা চায় আগুনে আবার পোড়ানো হোক। গ্রামের লোকেরা কি সাহস করে ওদের পোড়াতে পারবে, নাকি পরাণ মাঝি হবে শ্মশানের ভয়ঙ্কর বলি? শ্মশানের আগুন অনেক আগেই নিভে গেছে, কিন্তু আজ রাত যেন আবার দাউ দাউ করে জ্বলছে। মশাল হাতে দাঁড়িয়ে থাকা কৃষ্ণপদ দা হঠাৎ দেখল পরাণ মাঝির চারপাশে ঘূর্ণি বাতাস উঠছে।
সে বাতাসে শুকনো ছাই উড়ে গিয়ে লেগে থাকলো সবার গায়ে। মহিলারা কাঁদতে লাগলো। কেউ পেছনে ফিরতে চাইলে দেখতে পেল শ্মশানের ফটক হঠাৎ বন্ধ হয়ে গেছে। লোহার ফটকের গায়ে আগুনের মতো দাউ দাউ করে কিছু জ্বলছে। মনে হচ্ছিল ভেতরে ঢুকেছে মানেই আর ফেরা নেই। ঠিক তখনই আতপোড়া লাশগুলো আবার ধীরে ধীরে এগিয়ে এলো। তাদের চোখ ফাঁকা, কিন্তু গায়ে গায়ে ছাই উড়ছে, যেন শরীর থেকে আগুনের গন্ধ বেরোচ্ছে। একটা লাশ হাত বাড়িয়ে কৃষ্ণপদ দার মশালের দিকে এগোলো। অবিশ্বাস্য ব্যাপার হলো, আগুনটা মশাল থেকে টেনে নিয়ে নিজের শরীরে ঢুকিয়ে নিল সে। আর মুহূর্তেই তার মুখ থেকে চিৎকার বেরোলো, মুক্তি, মুক্তি। কিন্তু সেটা মুক্তি পেল না, বরং আরো বিকৃত হয়ে গেল মুখটা। পরাণ মাঝি হঠাৎ দুহাত তুলে গ্রামের সবাইকে বলল, তোমরা ভাবছো আগুন দিলেই ওরা শান্ত হবে? না, এরা অসমাপ্ত আত্মা, যাদের দাহ ঠিক মতো হয়নি, যাদের শেষকৃত্য অসম্পূর্ণ রয়েছে। ওরা তোমাদের দেহ চায়, যাতে ওদের কাজ শেষ হয়। এই কথা শুনে সবার বুকের রক্ত হিম হয়ে গেল। যদি সত্যি তাই হয়, তাহলে আজ রাতের পর আর কেউ বেঁচে ফিরবে না। হঠাৎ দেখা গেল শ্মশানের ভেতরে একটা অচেনা ছায়া দাঁড়িয়ে আছে। কে সে? না, সে তান্ত্রিক নয়, সে এক বৃদ্ধ, যাকে এই গ্রামে কেউ চেনে না। কিন্তু বৃদ্ধের চোখ দুটো জ্বলছিল লাল আগুনের মতো। সে ধীরে ধীরে এগিয়ে এসে বলল, এই শ্মশানের আগুন আমি নিভতে দিইনি। যারা অসম্পূর্ণ তারা মুক্তি পাবে না সহজে। আর তোমরা আজ প্রত্যেককেই তাদের পণ। গ্রামের লোকেরা বুঝতে পারল এবার খেলা আরো বড় হতে চলেছে। আতপোড়া লাশ, রহস্যময় বৃদ্ধ আর পরাণ মাঝি, সবাই যেন কোনো ভয়ঙ্কর গোপন রহস্যের অংশ। শ্মশানের চারপাশে এখন নিস্তবতা, কেউ কথা বলছে না। শুধু ভাঙা কাঠের টুকরোতে আগুনের লালচে আলো দপদপ করছে। গ্রামের লোকেরা দল বেঁধে দাঁড়িয়ে আছে, কিন্তু বুকের ভেতর কাঁপুনি থামছে না। পরাণ মাঝি স্থির চোখে তাকিয়ে আছে সেই রহস্যময় বৃদ্ধের দিকে। বৃদ্ধের কণ্ঠস্বর অদ্ভুতভাবে ভারী, যেন অচেনা পাহাড় থেকে প্রতিধ্বনিত আসছে। তোমরা ভেবেছ আমি মানুষ? না, আমি এই শ্মশানের রক্ষক। শতাব্দী ধরে আমি পাহারা দিয়ে আসি। যাদের দাহ অসম্পূর্ণ হয়, যাদের শেষকৃত্য ভ্রষ্ট হয়, তারা এই শ্মশান ছেড়ে বেরোতে পারে না। কিন্তু তোমরা আজ রাতে এই সীমানা ভেঙে ঢুকেছ। তোমাদের রক্ত দিয়ে এদের অপূর্ণতা পূর্ণ হবে। এই কথা শুনে কয়েকজন মহিলা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। পুরুষদের চোখ মুখ শুকিয়ে কাঠ। কেউ চিৎকার করতে যাচ্ছিল। ঠিক তখনই আতপোড়া লাশগুলো ধীরে ধীরে চারিদিক থেকে ঘিরে ধরতে শুরু করলো। তাদের হাঁটার শব্দ নেই, শুধু ছাই ঘষাঘষির মতো একটা কর্কশ শব্দ। একটা লাশ হঠাৎ সামনের দিকে ঝাঁপিয়ে পড়ে কৃষ্ণপদদার গায়ে হাত রাখল। মুহূর্তের মধ্যে কৃষ্ণপদদার শরীর কেঁপে উঠল। তার মুখ দিয়ে শোষো করে ধোঁয়া বেরোতে লাগলো, আর মুখ বিকৃত হয়ে গেল। সে কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়ল। পরাণ মাঝি চিৎকার করে উঠল, দৌড়াও, দৌড়াও, না হলে সবাই মরবে। কিন্তু সমস্যা হলো, শ্মশানের দরজা তখনও বন্ধ। যেই বাইরে যাওয়ার চেষ্টা করছে, সেই আগুনের দাগ ফটক থেকে বেরিয়ে এসে গায়ে লেগে যাচ্ছে। কারো গায়ে ছ্যাঁকা পড়ে ছাল উঠে যাচ্ছে। এমন সময় হঠাৎ পরাণ মাঝির মনে হলো, ছোটবেলায় তার দাদু একবার বলেছিলেন, শ্মশানের কেউ যদি অসম্পূর্ণ দাহে আটকে যায়, তবে তার মুক্তির একটাই উপায়, কেউ তাকে নিজের শরীর দিয়ে আগুন দিতে হবে। অর্থাৎ কারো বলিদান ছাড়া এদের মুক্তি সম্ভব নয়। পরাণ মাঝির বুক কেঁপে উঠল।
সে বুঝতে পারল এই ভয়ঙ্কর খেলায় গ্রামের কেউ না কেউ বলি না দিলে আত্মপোড়া লাশগুলো কাউকে ছাড়বে না। আর সেই রহস্যময় বৃদ্ধ ক্রমে আরো কাছে এসে দাঁড়ালো। তার চোখের লাল আগুন হঠাৎ সবার শরীরে পড়ে যেন দগ্ধ করে দিচ্ছে। সে ফিসফিস করে বলল, বলিদান, বলিদান চাই, নইলে এই গ্রাম আজ রাতেই শেষ। শ্মশানের চারপাশে চারিদিক থেকে আত্মপোড়া লাশগুলো ঘিরে ফেলেছে। ভয়ে গ্রামের মানুষজন একে অপরকে আঁকড়ে ধরে আছে। কারো মুখে কথা নেই, শুধু কাদু কাদু চিৎকার আর শ্মশানের আগুনের টুকরো টুকরো শব্দ। রহস্যময় বৃদ্ধ আবার গর্জন করে উঠল, বলিদান চাই, না হলে গ্রামের কোনো মানুষ আর জীবিত থাকবে না। পরাণ মাঝি সবার দিকে তাকালো। সে জানতো যদি আজ কেউ নিজেকে উৎসর্গ না করে তবে এই গ্রামের কোনো প্রাণী বাঁচবে না। তার বুকের ভেতর ঝড় বয়ে গেল। স্ত্রী, সন্তান, নাতি নাতনির মুখ চোখে ভেসে উঠল। কিন্তু সে নিজেই দাঁত চেপে বলল, আমাদের গ্রামের মানুষকে এত সহজে মরতে দেব না। যদি বলিদান দিতে হয় তবে আমিই দেব। আমি এই আগুনে ঝাঁপিয়ে পড়ব। গ্রামবাসীরা হাউমাউ করে উঠল। না পরাণ, তুমি পারো না, তোমার ছাড়া আমরা থাকতে পারবো না। কিন্তু পরাণ মাঝি কোনো কথা শুনল না। সে এগিয়ে গেল আগুনের দিকে। আত্মপোড়া লাশগুলো তার দিকে তাকিয়ে থেমে গেল। মনে হলো তারা কারো অপেক্ষায় ছিল যে তাদের মুক্তি দেবে। পরাণ মাঝি হাত জোর করে সবার উদ্দেশ্যে শেষবার বলল, আমাকে ভুলে যেও না। আমার এই আত্মবলিদানেই আমাদের গ্রাম আবার শান্তি পাবে। ভগবান আমাকে শক্তি দাও। তারপর হঠাৎ দপ করে শ্মশানের জ্বলন্ত আগুনে ঝাঁপিয়ে পড়ল পরাণ মাঝি। সেই মুহূর্তেই আশ্চর্য এক ঘটনা ঘটল। শ্মশানের চারপাশে তীব্র ঝড় উঠল। আগুন আকাশ ছুঁয়ে উঠল। আত্মপোড়া লাশগুলো একে একে চিৎকার করতে করতে ধোঁয়ার মতো মিলিয়ে গেল। রহস্যময় বৃদ্ধের চোখের আগুন নিভে গেল, আর তার মুখে অদ্ভুত শান্তির ছাপ ফুটে উঠল। বৃদ্ধ আস্তে আস্তে আকাশের দিকে তাকিয়ে বলল, অবশেষে মুক্তি পেল ওরা। তুমি মহান পরাণ মাঝি। তোমার আত্মবলিদান শত শত বছরের অভিশাপ ভেঙে দিল। তারপর বৃদ্ধ নিজেও ধোঁয়ার মতো মিলিয়ে গেল অন্ধকারে। শ্মশানে আবার নিস্তব্ধতা নেমে এলো। ভোরের প্রথম আলো ফোটার সঙ্গে সঙ্গে সবকিছু শান্ত হয়ে গেল। কিন্তু সেই আগুনের ভেতর থেকে আর কোনোদিন পরাণ মাঝিকে ফিরে পাওয়া গেল না। আজও গ্রামবাসীরা বলে পরাণ মাঝির আত্মা নাকি শ্মশানের পাশে আলো হয়ে জ্বলে আছে। যখনই কেউ শ্মশান পার হয়ে যায় তারা ভাবে পরাণ মাঝি পাহারা দিচ্ছে, যাতে আর কোনো আত্মপোড়া লাশ কখনো গ্রামে প্রবেশ করতে না পারে। তো কেমন লাগলো আমাদের আজকের গল্পটা? গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমরা কোনো গল্প ছাড়লে সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর শীঘ্রই আরেকটি গল্প নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে আর সবাইকে ভালো রাখবে।